আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে যেখান থেকে আওয়ার ইসলাম সংলাপ দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কাউসার লাবিব। আপনারা যুক্ত আছেন আওয়ার ইসলাম সংলাপে। আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন যিনি বাংলাদেশে আলোচিত রাজনীতিবিদ। লাইভে আছেন আজকে লক্ষ্মীপুর কমলনগর উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ, এবং তার ছেলে আমাদের সঙ্গে যুক্ত আছেন মাওলানা নুরুল্লাহ, যিনি তার স্থলাভিষিক্ত হয়েছেন সম্প্রতি। আমাদের সঙ্গে মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব যুক্ত আছেন। আমি প্রথমেই তাকে স্বাগত জানাবো। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। নুরুল্লাহ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? আপনি একটু আনমিউট করে নিলে আমার জন্য ভালো হতো। আনমিউট না করার কারণে আপনাকে শুনতে পাচ্ছি না নুরুল্লাহ ভাই। আচ্ছা, আমি প্রথমেই চলে যাব মাওলানা খালেদ সাইফুল্লাহ হাফিজাউল্লাহর কাছে। হুজুর, আপনার কাছে একটু আমার জানতে চাওয়া যে আপনি, আপনার উপজেলা পরিষদ নির্বাচন শেষ হয়েছে, প্রায় 22 দিনের মতো হয়েছে। এই দিনগুলো আপনার কিভাবে কাটলো, কেমন কাটলো, এবং আপনার যে এই নিরঙ্কুশ বিজয়, আমরা যেই আপনার এলাকায় যে উচ্ছ্বাস দেখতে পেয়েছি, এর পেছনে সবচেয়ে বেশি প্রভাব কোন জিনিসের ছিল? এর পেছনে সবচেয়ে বড় কারণ কোন জিনিস, যদি আপনি একটু আমাদেরকে বলতেন। হুজুর, আমাকে শুনতে পাচ্ছেন? আমরা সম্ভবত একটু নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা মাওলানা খালিদ সাহেবুল্লাহ সাহেবকে শুনতে পাচ্ছি না। জি, মাওলানা নুরুল্লাহ সাহেব, মাওলানা নুরুল্লাহ সাহেব, আপনাকে আপনার ফোনটা আনমিউট করে নিলে একটু ভালো হতো। আপনাকে আমি শুনতে পাচ্ছি না, একটু আনমিউট করে নিলে ভালো হতো। আনমিউট করে নিলে। আপনার মাইক্রোফোনটা অফ আছে, একটু যদি মাইক্রোফোনটা অন করে নিতেন তাহলে ভালো হতো। শোনা যায়? জি জি, এখন শোনা যাচ্ছে। একটু ভাইজান কেমন আছেন? আপনার মাইক্রোফোন, আপনার হেডফোনটা খুলে নিলে মনে হয় ভালো হতো, আওয়াজ শোনা যাচ্ছে না। জি, হ্যালো। জি, জি জি, এখন আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনার বাবার যে কিছুদিন আগে নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান হিসেবে, এলাকায় আপনারা কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন? এলাকাবাসীর মাঝে তাদের উচ্ছ্বাসটা কেমন, যদি একটু আমাকে বলতেন। উচ্ছ্বাসটা মূলত সাধারণ জনতার মধ্যে। জি নেতৃস্থানীয় যারা আছেন বা সমাজের এলিট যারা আছেন, তারা জি জি আসলে উচ্ছ্বাসিত নয়, তারা শঙ্কিত জি জি। হুজুর। কিন্তু তবে আচ্ছা, সাধারণ জনতা যারা আছেন, তারা জি। ব্যাপকভাবে উচ্ছ্বাসিত, আনন্দিত। এটা সাধারণ জনতার মাঝে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এলাকাবাসীর মাঝে আপনার বাবা দীর্ঘ দুইবারে উনি চেয়ারম্যান ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পরবর্তীতে উনি উপজেলা পরিষদ চেয়ারম্যানে নির্বাচিত হলেন। এর পেছনে সবচেয়ে বড় কারণ কি? উনি, দেখা যায় আমরা আলেমদেরকে অনেক সময় নির্বাচন করলে যথেষ্ট পরিমাণ ভোট পায় না, বা তাদের কাছ থেকে আমরা যেভাবে ইনপুট সাধারণ মানুষের কাছ থেকে আশা করি সেভাবে পায় না। কিন্তু আপনার বাবার এই সফলতার পেছনে কারণ কি? দুনিয়াবি হিসাব করলে তো কারণ অনেক রকম দেখা যায়, তবে আমরা যেটা দেখি যে হুজুরের সফলতার পিছনে সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হুজুরের তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। হুজুর যখন জি নির্বাচন করবেন বলছেন রমজানের 4 তারিখে, আমরা সবাই নিষেধ করেছি একজন রানিং চেয়ারম্যানই ছেড়ে কেন নির্বাচন করবেন। জি তার উপরে যে পরিস্থিতি, দেশের যে অবস্থা, হুজুরের দলও হুজুরকে নিষেধ করেছে। জি কিন্তু হুজুর বললেন যে আল্লাহ ভরসা, আমার সাথে আমার রব আছেন, আমার আল্লাহ আছেন, তোমরা কেউ যদি নাও থাকো, আমি একা আমার নির্বাচন করব। এবং আমরা বিগত 2টি ইউপি নির্বাচন সহ হুজুরের পুরা জীবনটাই আমরা দেখেছি যে
হুজুরের মধ্যে সবচেয়ে বড় যে গুণটা সেটা হলো আল্লাহর উপর ভরসা। দুনিয়ার কে আছে আমার পাশে কে নাই এটা হুজুর কখনোই দেখেন না। জি জি যেটাকে সত্য মনে করেন, হক মনে করেন, করা প্রয়োজন মনে করেন, আল্লাহর উপর ভরসা করে তিনি নেমে যান। জি জি আচ্ছা ঠিক আছে। আপনিও তো বর্তমানে ভাইস চেয়ারম্যান হিসাবে আছেন, ইউপি চেয়ারম্যান হিসাবে, ভাইস চেয়ারম্যান হিসাবে ভারপ্রাপ্ত আছেন, চেয়ারম্যান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে আছেন। আসলে আপনারা বাপ ছেলে একসঙ্গে রাজনীতি করছেন একই এলাকার মধ্যে, আপনাদের রাজনীতিটা কিভাবে আপনারা এগিয়ে নিচ্ছেন? অনেক সময় আমি যদি একটু সংক্ষেপে বলি, অনেক সময় দেখা যায় যে একই এলাকায় এক পরিবারের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব তৈরি হলে তাদের একটা বাজে প্রভাব পড়ে, তারা অনেক সময় অনেকটা খারাপ প্রভাব মানুষের মাঝে তৈরি করে। আপনারা কিভাবে রাজনীতিটা এগিয়ে নিচ্ছেন? আসলে নাবিদ ভাই কথা কেটে কেটে আসতেছে, আমি বুঝতে পারতেছি না, এই জন্য ইয়ারফোন ব্যবহার করতেছিলাম, ওখানে একটু বোঝা আচ্ছা যেত। আচ্ছা জি বুঝতেও জি কষ্ট হচ্ছে আমার কথাটা। আচ্ছা আর ঠিক আছে, আমি মনে হয় হুজুরকে পেয়েছি। আসসালামু আলাইকুম হুজুর, আমাকে শুনতে পাচ্ছেন? জি। হুজুর, আপনার কাছে আমরা যেটা জানতে চেয়েছিলাম যে আপনি চেয়ারম্যান হয়েছেন, উপজেলা পরিষদ 22 দিনের মতো অতিক্রম হয়েছে, এই দিনগুলো আপনার কিভাবে কেটেছে, কেমন কেটেছে, এবং আপনার এই জয়ের পেছনে কোন কারণকে আপনি উল্লেখ করবেন, কোন কারণে আপনার এই নিরঙ্কুশ বিজয় হয়েছে? আমি 8 তারিখে নির্বাচন হয়েছি। 8 তারিখের পর থেকে নিয়ে আমি প্রথম তো ভোটার এলাকার জনগণ তাদের আনন্দ উৎসব আনন্দ মিছিল এর ভিতরে 2-3 দিন সময় কাটিয়েছি। এরপরে আমি একটু অসুস্থ বোধ করছি, পরে আমি ঢাকা গিয়েছি চেক আপ করাবার জন্য, 3 দিন হাসপাতালে ছিলাম। এরপর আমি আবার এলাকায় ফিরে আসছি। তো আলহামদুলিল্লাহ এলাকার জনগণ তারপরে খুবই আনন্দিত, খুবই খুশি। বিভিন্ন জায়গায় আমি গিয়ে দেখা সাক্ষাৎ করেছি। বিশেষ করে এই 28 তারিখে শপথ হয়ে গেল। আবার এদিকে আবার রেমাল রেমালের আক্রমণে আমার এলাকার নদীর পাড়ে তারপরে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক। এই এলাকাগুলো আমি গতকালকে পরিদর্শন করেছি। তো আলহামদুলিল্লাহ আমার এই এলাকার জনগণ খুশি, আনন্দিত, আমিও খুশি। তারপরে আল্লাহ পাক যেন যে দায়িত্ব আমাকে দিয়েছেন আমি যেন এই দায়িত্ব পালন করতে পারি, সকলের কাছে আমি দোয়া চাই। আজকে আমি উপজেলা পরিষদে গিয়েছিলাম। তো ইউনূস সাহেব আমাকে জানালেন যে শপথের পরে 30 দিনের ভিতরে এই সভা ডাকতে হয়। সভা ডেকে তারপরে জিজ্ঞাসা করলাম সভা কবে ডাকতে পারেন। তো তিনি বলছেন আগামী সপ্তাহে সোম মঙ্গল বুধ এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন হয়তো সভা ডাকবেন। ওই সভা ডাকার পর থেকে সভা অনুষ্ঠিত হবে, এরপর থেকে আমার দায়িত্ব আমাকে বুঝিয়ে দিবেন। জি। আপনি নির্বাচিত হওয়ার পরপরই আপনার এলাকার উপর দিয়ে রেমাল বয়ে গেল, বড় ধরনের একটা বিপর্যয় বলা যায়, ঘূর্ণিঝড় বলা যায়। এই ঘূর্ণিঝড়ে আপনারা কিভাবে জনগণের জন্য কাজ করেছেন? অফিসে গিয়েছিলাম 29 তারিখ, 28 তারিখে তো আমার শপথ ছিল। 29 তারিখে আমি পিআইও অফিসে গিয়ে জিজ্ঞাসা করলাম যে এই ঘূর্ণিঝড় উপলক্ষে আমাদের উপজেলায় ত্রাণ কি আছে, কি বরাদ্দ আমরা পেয়েছি। তো ওনারা জানালেন যে তারপরে শুকনো খাদ্য বিতরণ করার জন্য 2 লক্ষ টাকা বরাদ্দ আর 10 টন চাউল দেওয়া হয়েছে। আমি এরপরে পিআইর সাথে কথা বললাম। পিআই বললো তো যে মেম্বার চেয়ারম্যান যারা ওনারা এখন পর্যন্ত আমাদের কাছে ক্ষতিগ্রস্তদের কোনো তালিকা দেয় নাই। তো আমি গতকাল করে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করছি। সেখানে আমাদের লোকজনকে যাদের ঘর দরজা তারপরে ক্ষতিগ্রস্ত হয়েছে এদের তালিকা করে তারপরে জমা দেওয়ার জন্য বলেছি। এখন পর্যন্ত তালিকা আমার হাতে আসা নেই। আমি ইউনূস সাহেবের সাথে আলোচনা করেছি। উনি বলছেন যে শতাধিক ঘর সম্পূর্ণ বিধ্বস্ত এবং প্রায় 2 শতাধিক আংশিক বিধ্বস্ত হয়েছে বলে রিপোর্ট উনি উপরে পাঠাইছেন। ইউনূস সাহেব বলছেন যে আমাদের কাছে তো কোনো বরাদ্দ নাই,
যদি উপর থেকে কোনো বরাদ্দ আসে তাহলে আমরা দিতে পারবো। আচ্ছা জি। মোহতারাম, আপনি এর আগে 2 বার ইউপি চেয়ারম্যান ছিলেন, এখন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর পেছনে আপনার এই রাজনৈতিক উন্নতি, এর পেছনে আপনি কোন জিনিসকে রাখবেন? এই আপনার এই পিছনের যে অবদান, আপনি প্রভাব পড়েছেন। ভাই, আমি আমি তো মনে করি যে দুইবার আল্লাহ পাক। যে নুরুল্লাহ ভাই, আপনার যে হেডফোনটা আছে এটা একটু ঝামেলা হচ্ছে। আমি আপনাকে আনমিউট করে রেখেছি সেজন্য, মানে আমাদের লাইভে একটা সাউন্ড যুক্ত হয় আপনার এই হেডফোনের কারণে আর কি, এর জন্য আনমিউট করে রেখেছি। জি হুজুর, আমি আপনার কাছে যেটা জানতে চেয়েছিলাম যে আপনি 2 বার ইউপি চেয়ারম্যান হয়েছেন, এখন উপজেলা পরিষদে নির্বাচিত হলেন, এর পেছনে আপনার সবচেয়ে বড় অবদান কি? জনগণ আপনাকে কেন নির্বাচিত করেছেন? আমি আলহামদুলিল্লাহ দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে এলাকায় যেভাবে কাজ করেছি, দুর্নীতিমুক্ত একটা ইউনিয়ন পরিষদ গঠন করার জন্য আমার যে আপ্রাণ চেষ্টা ছিল, আমি বিগত 7.5 বছরে যে কাজ করেছি, ইতিপূর্বে 40 বছরও এই কাজ আমার ইউনিয়নে হয় নাই। এর একটা প্রভাব গোটা উপজেলায় পড়েছে। গোটা উপজেলায় আমার একটা জনগণের উপরে আমার একটা আস্থা ছিল, জনগণ আমাকে চিনে এবং আমার প্রতি জনগণের আস্থা আছে। আমার দলীয়ভাবে যেহেতু দল নির্বাচনকে বয়কট করেছে, দলীয়ভাবে আমাকে নিষেধ করা হয়েছিল, কিন্তু আমি এলাকার প্রয়োজনে আমি আল্লাহর উপরে ভরসা করে আমি ময়দানে নেমেছি। আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ময়দানে নেমেছি। আমি তো মনে করব আমার বিজয়ের পিছনে আল্লাহ পাকের খাস রহমত এবং মেহরবানি, এটাই সবচাইতে বড় তারপরে কার্যকরী ভূমিকা রেখেছে। জি জি জি, ধন্যবাদ। আমি একটু আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে আপনি এক সময় তুখুর বক্তা ছিলেন, আমরা যতটুকু জানি আপনি ওয়াজ নসিহত করতেন, আলোচনা করতেন, এবং আপনি মাদ্রাসার শিক্ষক হিসাবেও বেশ স্বনামধন্য একজন শিক্ষক। এত কিছুর বাইরে গিয়ে আপনি রাজনীতিতে কেন আসলেন? কিভাবে আপনার রাজনীতিতে যুক্ত হওয়া? রাজনীতি আসলে আমার ছাত্র জীবন থেকেই, পাকিস্তান আমলে আমরা নিজামে ইসলামের অঙ্গ সংগঠন ছাত্র সমাজ তোলাবায়ে কওমিয়া এর সাথে জড়িত ছিলাম। এরপরে হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাই নিজাম ইসলাম পার্টির প্রতিষ্ঠাতা, যুক্তফ্রন্টের প্রতিষ্ঠাতা। তারপরে ওনার 2.5 বছর আমি ওনাকে পেয়েছি। এরপরে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই 81 সনে এই প্রেসিডেন্ট পদে নির্বাচন করেছেন, এরপরে খেলাফত আন্দোলন গঠন করেছেন। আমি যদিও তারপরে মাদ্রাসা শিক্ষক ছিলাম এবং একজন ওয়াইজ বক্তা ছিলাম, কিন্তু রাজনীতির সাথে আমি সবসময় জড়িত ছিলাম, রাজনীতি ছিলাম। আচ্ছা, ঠিক আছে। জি, আপনি রাজনীতিতে আদর্শ হিসাবে কাকে মানেন? প্রচলিত যে রাজনীতি আপনি করছেন, কাকে আদর্শ মেনে রাজনীতিটা করছেন? আদর্শ তো আমার প্রথম শায়েখ মাওলানা আতহার আলী এবং হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, ইনারাই আমার তারপরে আদর্শ। বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, এটাই সবচাইতে বড় আদর্শ। খোলাফায়ে রাশিদিনের তারপরে যে প্রক্রিয়া, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আজকে আমাদের দেশে যে ঘুষ, দুর্নীতি, নির্যাতন যা হয়েছে, এটা শাসক থাকার কারণে হইতেছে। জি, অনেক অনেক ধন্যবাদ। আমি একটু আপনার ছেলে মাওলানা নুরুল্লাহ খালিদের কাছে চলে যাব। উনি বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে আছেন। আপনি যে ইউনিয়নে চেয়ারম্যান ছিলেন, খালেদ ভাই, আপনার কাছে যদি আমি একটু জানতে চাই, আপনার বাবা এবং আপনি রাজনীতি করছেন একসঙ্গে, আপনাদের কারণে এলাকায় কোনো বাজে প্রভাব পড়ছে কিনা? মানে আমি বুঝাতে চাচ্ছি, অনেক সময় একই পরিবার যদি একসঙ্গে রাজনীতি করে, তাদের যদি ভালো একটা অবস্থান তৈরি হয় রাজনীতির মাঠে, তাহলে তাদের দ্বারা অনেক সময় অত্যাচার, জুলুম, অনেক কিছু হয়ে থাকে। আপনাদের মাধ্যমে এলাকায় এসব হয় কিনা, এবং আপনারা একসঙ্গে রাজনীতিটা কিভাবে করে থাকেন, আপনি এবং আপনার বাবা? আসলে নেটওয়ার্কের কারণে কথা তো একটু কম শোনা যাচ্ছে। আমি আপনার প্রশ্ন পুরোটা বুঝিনি। যতটুকু বুঝেছি, আমরা যে একসাথে রাজনীতি করতেছি এই বিষয়টা
আমরা কি জুলুম করতেছি কিনা, অত্যাচার করতেছি কিনা, বা এলাকায় প্রভাব বিস্তার করতেছি কিনা, সেটা তো এলাকার মানুষই বলবে। সেটা তো আর আমি বলা বা আমার মূল্যায়নে সেটা কিছু হবে না। বাকি আমি যখন দেখেছি যে আমার বাবা যখন চেয়ারম্যান ছিলেন, ওনার বিপরীতে 12 জন যে মেম্বার ছিলেন, কেউ তো ইসলামী কোন দলের বা হুজুরের যে আদর্শ, সেই আদর্শের কেউ ছিলেন না। তাতে হুজুর অনেক কষ্ট হচ্ছিল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানটা করা, চেয়ারম্যানটা পরিচালনা করা। 12 জন যদি একদিকে হয় আর একজন যদি একদিকে হয়, তাহলে তো তার জন্য কঠিন হয়ে যায়। তো সেই দিকটা দেখার পরে আমি হুজুরের প্রথম টার্ম যেটা 5 বছর, সেটা আমি খুব ভালো করে দেখেছি যে এটা হুজুরের জন্য অনেক কঠিন। তখন আমার মনে হলো হুজুরের মেম্বারদের মধ্যে থেকেও যদি কেউ কেউ হুজুরের মন মানসিকতার হয়ে থাকে, তাহলে হুজুরের জন্য সহযোগিতা হবে, কাজটা সহজ হবে। সেরকম একটা ধারণা থেকেই মূলত আমার এখানে আসা। আমি প্রচলিত কোনো রাজনৈতিক দলের সাথেও যুক্ত না, কোনো রাজনীতির সাথেও যুক্ত না, কিন্তু জনগণের খেদমত করা, জনগণের সেবা করা, আব্বাজানকে যেভাবে সবসময় দেখেছি, হ্যাঁ, সেটার থেকে তো একটা অনুপ্রেরণা ছিলই। তার উপরে হুজুরকে সহযোগিতা করা, মানুষের পাশে দাঁড়ানো, সেখান থেকে এই রাজনীতিটাতে আসা। জি, অনেক অনেক ধন্যবাদ। আমি শরীফ ভাই আমাদের সঙ্গে লাইভে মনে হয় যুক্ত আছেন, আপনার ভগ্নিপতি মাওলানা শরীফুল ইসলাম ভাই। ভাই, ওই হুজুরের যে ভিডিওটা আছে এটা স্থির হয়ে আছে আর কি। একটু যদি হুজুরকে লাইভ থেকে একটু ডিসকানেক্ট করে আবার নতুন করে যুক্ত করতেন তাহলে ভালো হতো, অথবা আপনি যেভাবে যুক্ত আছেন আপনার ক্যামেরা দিয়ে হুজুরকে যদি একটু বসাতেন তাহলে ভালো হতো। এই দুইটা থেকে যে কোনো একটা কিছু করলে হুজুরের ভিডিওটা স্থির হয়ে আছে আর কি। জি, হুজুর হুজুর আমাকে শুনতে পাচ্ছেন? জি জি হুজুর, অনেক অনেক শুকরিয়া। আমি একটু শরীফ ভাই একটু আপনার লাইভের যে টেকনিক্যাল সমস্যাটা এটা উনি দেখতেছে। এর মাঝে আমি একটু নুরুল্লাহ ভাইয়ের কাছে জানতে চাইবো একটা বিষয়, যে ভাই আপনাদের যে রাজনীতি এলাকায় শোনা যায় না। বুঝিনি ভাইজান। আমরা একটু সময় নিচ্ছি, হুজুর একটু যুক্ত হওয়ার পরে আমি জি বলেন। জি 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 হুজুর, আমি একটু নুরুল্লাহ ভাইয়ের কাছে যাচ্ছি। নুরুল্লাহ ভাই, আপনাদের এলাকাবাসীর চাওয়া পাওয়া সাধারণত আপনার বাবার কাছে কি? আপনি তো এলাকায় ঘুরেন, আপনি যেহেতু এলাকায় বর্তমানে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হিসেবে আছেন, আপনার বাবা সদ্য নির্বাচিত হলো, আপনার বাবার কাছে এলাকাবাসীর চাওয়া পাওয়া কি এবং উনি এলাকাবাসীর চাওয়া পাওয়া পূরণের জন্য কিভাবে কাজ করছেন? হুজুর তো মাত্রই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন। আমাদের কমলনগর উপজেলায় বড় বড় যে সমস্যাগুলো আছে সেগুলোর মধ্যে আপনার আমরা একটা মেঘনা পাড়ের আমাদের উপজেলাটা, এখানে জেলেদের কিছু সমস্যা আছে, এলাকার রাস্তাঘাট নিয়ে কিছু অসুবিধা আছে। এই বিষয়গুলো মানুষ হুজুরের কাছে সমাধান চান। বিশেষ করে জেলেদের যে অসুবিধাগুলো, চাউল বিতরণ নিয়ে যখন অভিযান থাকে তখন জেলেদেরকে সরকার প্রদত্ত যে চাউলগুলো দেওয়া হয়, এগুলোতে বড় অঙ্কের টাকা লেনদেন হয়। বিনা পয়সায় জেলেরা চাউল পায় না, প্রকৃত জেলেরা চাউল পায় না, দলীয় প্রভাব খাটিয়ে বা অন্য কোনো ভাবে জেলে তালিকায় নাম উঠে যায়, কিন্তু প্রকৃত জেলেদের জেলে তালিকায় নাম থাকে না। সেই দিক থেকে মানুষের একটা চাহিদা আছে যে হুজুর জেলেদের এই সমস্যাগুলো সমাধান করবেন। নদী বাঁধের একটা বিষয় আছে, যদিও এটা উপজেলা চেয়ারম্যানের এখতিয়ারাধীন না, তারপরও মানুষ আশা করে যে হুজুর এই বিষয়গুলো দেখবেন। বাকি হুজুরের সবচেয়ে বড় ভূমিকা রাখার জায়গা যেটা, সেটা হলো যে একটা উপজেলাতে যে পরিমাণ বরাদ্দগুলো আসে, যে এই বরাদ্দগুলো সাধারণত ইউপি চেয়ারম্যান, মেম্বার এবং এমপির প্রতিনিধিদের মাধ্যমে এগুলো বাস্তবায়িত হয়। তো এখানে আমরা যেটা দেখি যে সাধারণ টিআর, কাবিখা বা অন্যান্য যে বরাদ্দগুলো আসে, বিশেষ করে এমপির মাধ্যমে যে বরাদ্দগুলো আসে, এগুলো দেখা যায় যে 10 থেকে 15% কাজ হয় না, বাকিটা পুরাটাই ম্যানেজ হয়ে এটা লোপাট হয়ে যায়। তো মানুষ আশা করে যে হুজুর এই বিষয়গুলো যথাযথ যদি তদারকি করেন, অন্তত 50% কাজও যদি হুজুর আদায় করে নিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ কমলনগর একটা আগামী 5 বছরে কাজকর্মের দিক দিয়ে একটা বিপ্লব ঘটবে। আর আমার এলাকা হিসাবে আমার চাওয়া পাওয়া যেটা, আমি তো অল্প কিছুদিনের জন্য এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি সামনে আমার নির্বাচন হবে, নির্বাচিত হলে যদি আমি সেখানে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারি, তখন আমি আমার এলাকার জন্য কি করতে পারবো। আমার বাবা উপজেলা চেয়ারম্যান, আমি যদি ইউপি চেয়ারম্যান হতে পারি, তখন তো আমি সর্বোচ্চটুকু চেষ্টা অবশ্যই করব যে আমার এই সূত্রটাকে কাজে লাগিয়ে, সম্পর্কটাকে কাজে লাগিয়ে আমি যেন চরকাদিরা, এতদিন আমরা ইউপি চেয়ারম্যান হিসেবে সাধারণত মাটির কাজগুলো করতে পারতাম, এখন উপজেলা এডিপি বরাদ্দ আছে, অন্যান্য বরাদ্দ আছে, এগুলোকে কাজে লাগিয়ে অন্তত আমার রাস্তাগুলোকে
করা, অন্যান্য যে কাজগুলো আছে এগুলো যেন আমি এগিয়ে নিতে পারি, ধাপে যেন নিয়ে যেতে পারি, সেটা আমার অবশ্যই সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমাদের অনেক দর্শক সাউন্ড প্রবলেমের একটা বিষয় আমাদেরকে ইনবক্সে জানাচ্ছেন এবং এই মেসেজের এই লাইভের কমেন্টে জানাচ্ছেন। আসলে ঘূর্ণিঝড় রেমালের কারণে লক্ষ্মীপুর সহ ওই অঞ্চলের নেটওয়ার্কে প্রবল প্রবলেম দেখা দিয়েছে, যার কারণে ওইখান থেকে আমরা এই লাইভ করতে পারবো কিনা এটাই একটা কঠিন একটা পরিস্থিতিতে আমরা পড়ে গিয়েছিলাম। লাইভে আমরা আজকে তাদেরকে যুক্ত করতে পারবো কিনা, তো ওইখানে যেহেতু কিছু নেটের প্রবলেম সেজন্য একটু সাউন্ডে প্রবলেম হচ্ছে। তবে আশা করি এখন আপনার সামনে আর সাউন্ডে কোনো প্রবলেম পাবেন না। আমরা চেষ্টা করেছি সমস্যাগুলো সমাধান করার জন্য। আমি চলে যাব মাওলানা খালেদ সাইফুল্লাহ হাফিজাউল্লাহর কাছে। হুজুর, আমি আপনার কাছে জানতে চাই, আপনি একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন বা ছিলেন, যে দল নির্বাচন বয়কট করেছে বিভিন্ন কারণ দেখিয়ে। আপনি এই নির্বাচনে অংশ নিয়েছেন, এই অংশ নেওয়ার কারণে আমরা যতটুকু জানতে পেরেছি আপনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এমন একটা সংবাদ আমরা পেয়েছি। এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন, এই সিদ্ধান্তটিকে আপনি কিভাবে দেখছেন যদি একটু বলতেন। বিষয়টা হলো, আমি আসলে আমার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, আমার অতীত অভিজ্ঞতাতে আলোকে আমি বলছি যে এবার যে নির্বাচন হয়ে গেল, সংসদ নির্বাচন হয়ে গেল, সেখানে বিএনপি, জামাত সহ আন্দোলন তারা নির্বাচন বর্জন করলো, বয়কট করলো। আমিও সংসদ নির্বাচন করার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু দলের এই অবস্থানের কারণে আমি সংসদ নির্বাচন করতে পারি নাই। পরবর্তী টাইমে যখন উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা হলো, আমি আমার দলীয় আমিরের সাথে কথা বলেছি, তারা আমাকে অনুমতি দেয় নাই। তারা নির্বাচন বয়কটের পক্ষেই ছিল, তারা আমাকে নিষেধই করেছে। তারপরও আমি আমার এলাকার প্রয়োজনে এবং দলীয় সিদ্ধান্ত আমি সঠিক বলে মনে করি না, এবং দলের সিদ্ধান্ত যেহেতু কোরআন বা হাদিসের শরীয়তের কোনো বিধানের উপরে নির্ভর করে নেওয়া হয় নাই, আলোচনার মাধ্যমে তারা একটা সিদ্ধান্ত নিচ্ছে, তারা এই সরকার অধীন নির্বাচন করবে না। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমি দলের উপদেষ্টা হিসাবে এটা আমি মানতে বাধ্য নই। বিশেষ করে আমার এলাকার জনগণের প্রয়োজনে আল্লাহ পাক যেখানে বলছেন ওয়াতানহাউনা আনিল মুনকার, আমাদের দায়িত্ব নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করা। আমি দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়ন পরিষদের দেখেছি যে সরকারি বরাদ্দগুলো কিভাবে উপজেলা লুটপাট হয়। তারপরে এই জন্য আমি নির্বাচনে না আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে জবাবদিহি নির্বাচনে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি জবাবদিহি করতে পারি। অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমি উপজেলা নির্বাচনে এসেছি। দল আমাকে বহিষ্কার করে নাই, আমাকে কোনো নোটিশও দেয় নাই। আমার জেলা কমিটি আমার বিরুদ্ধে অনেক সোচ্চার ছিল, আমার বিরুদ্ধে কাজ করেছে যে আমি নির্বাচিত হতে পারি, এর জন্য সর্বাত্মক চেষ্টা আমার জেলা কমিটি করে। আমার কেন্দ্রীয় কমিটি নীরব ছিল, তাদের পক্ষ থেকে কোনো নোটিশও আমি পাই নাই, তারা আমাকে বহিষ্কারও করে নাই। আচ্ছা, এমনিতে হুজুর, যেহেতু আপনার দল জাতীয় নির্বাচন বয়কট করেছে বা স্থানীয় নির্বাচন গুলো ওনারা কোনো প্রতিনিধি দিচ্ছে না, আপনি স্বতন্ত্র ভাবে নির্বাচিত হয়েছেন, তো সামনে কি আপনার দলের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আপনার সম্পর্কটা স্বাভাবিক থাকবে নাকি ভাটা পড়বে, বা আপনি ওনাদের সঙ্গে আপনাদের সম্পর্কটা ছিন্ন করবেন কিনা, বা সামগ্রিক ভাবে ইসলামী আন্দোলনের সঙ্গে আপনার আগামী সম্পর্ক কেমন হবে যদি একটু বলতেন। সেটা আমি আমার নির্বাচনের বিজয় মিছিলের পরে আমি আমার বক্তব্য বলেছিলাম যে আমি ইসলামী আন্দোলনে ছিলাম, আছি এবং থাকব। এখন আমি দেখব দল আমার প্রতি কি আচরণ করে, এবং তারপরে জেলা কমিটি যে আমার সাথে যে অসৎ আচরণ করেছে এ সম্পর্কে কেন্দ্রীয় কমিটি কি ব্যবস্থা নেয় সেটা আমি দেখব। আমার 4 জন সহকর্মীকে জেলা কমিটির পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে, এই ব্যাপারে দল কি ব্যবস্থা নেয় সেটা আমি, আমার পক্ষ থেকে আমি এটা জানি আন্দোলনে ছিলাম, আছি এবং থাকবো। এখন তারা আমার প্রতি কি আচরণ করে তাদের দিকে আমি তারপর দেখবো তারা কি করে। অনেক অনেক ধন্যবাদ হুজুর। আপনার কাছে আরেকটি বিষয় আমি একটু জানতে চাই যে আপনি তো নির্বাচিত হয়েছেন, প্রায় 22 দিন অতিক্রম হয়েছে, আপনাকে ইসলামিক কোন কোন দল শুভেচ্ছা জানিয়েছে, ইসলামিক বাংলাদেশ ইসলামী দল হিসেবে যারা রাজনীতি করে
কোন দল আপনাকে শুভেচ্ছা জানিয়েছে কিনা, পার্সোনাল ভাবে হোক অথবা দলীয় ভাবে হোক, কোন ইসলামী দলের নেতা আপনাকে শুভেচ্ছা জানিয়েছে কিনা, অথবা দল শুভেচ্ছা জানিয়েছে কিনা? দলীয় ভাবে দলীয় ভাবে কেউ আমাকে শুভেচ্ছা জানায়নি। এমনি তারপরে বিএনপির সাবেক এমপি, তারপরে তিনি আমাকে শুভেচ্ছা জানাইছেন, ব্যক্তিগতভাবে কয়েকজন আমাকে শুভেচ্ছা জানাইছেন, কিন্তু দলীয়ভাবে কেউ না। ব্যক্তিগতভাবে যারা জানিয়েছেন আমরা কি কয়েকজনের নাম শুনতে পারি বা জানতে পারি? না, তারা বেশি না, তাদের সংখ্যা তত বেশি নয়। যে আশরাফুদ্দিন নিজাম, সাবেক এমপি বিএনপির, রামগতি কমলনগরের, তিনি শুভেচ্ছা জানিয়েছেন। নুরুল আমিন মাস্টার, তারপরে আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য ছিল, আগে কমলনগর উপজেলা সভাপতি ছিলেন, তিনি তো অল্প কয়েকদিন আগে ইন্তেকাল করলেন। তিনি হাসপাতালে থাকা অবস্থায় আমাকে শুভেচ্ছা জানাইছেন। বিভিন্ন জায়গা থেকে, রাজনৈতিক দলের পক্ষ থেকে নয়, ব্যক্তিগতভাবে আমাকে অভিনন্দন জানাইছেন। লোকজন আসছেন, দলে দলে আসছেন, আমার সাথে দেখা করছেন। জি, অনেক অনেক ধন্যবাদ হুজুর। আমরা একটু আমাদের সঙ্গে অনেকেই যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে। প্রিয় দর্শক, আপনাদের যদি আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন লক্ষ্মীপুর কমলনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ হাফিজাউল্লাহ এবং তার ছেলে যিনি বর্তমানে তার জায়গায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আছেন ইউনিয়ন পরিষদে, মাওলানা নুরুল্লাহ সাহেব। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে ওনাদের কাছে, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানানোর জন্য অনুরোধ করছি। প্রিয় দর্শক, আমি একটু নুরুল্লাহ ভাইয়ের কাছে চলে যাব। ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাই যে আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন এলাকায় নির্বাচন করার কারণে একজনই জিততে পারে না, সে জায়গায় আপনার বাবা এবং আপনি দুজনেই নির্বাচিত হচ্ছেন এবং ভালো ভোটের ব্যবধান নির্বাচিত হচ্ছেন। এর পেছনের মূল কারণটা কি যদি একটু বলতেন? তো প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া, কৃতজ্ঞতা। আর দ্বিতীয়ত আমরা চেষ্টা করি যে ইসলাম আমাদেরকে যে আদর্শ শিখিয়েছে, মানব সেবার যে দিক নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে, আমরা সেটা পালন করার জন্য চেষ্টা করি। এবং আমরা বিশ্বাস করি যে এই রাজনীতি আমাদের দুনিয়া উপার্জনের কোনো মাধ্যম নয়, দুনিয়ার সম্পদ উপার্জনের কোনো মাধ্যম নয়, বরং এটা জনগণকে সেবা করার এবং তাদেরকে সেবা পৌঁছানোর একটা মাধ্যম। আর জনগণকে যদি যথাযথভাবে সেবা পৌঁছানো যায়, তাদের যে অধিকার সেটা যদি তাদেরকে দেওয়া যায়, তাদের পাশে যদি যথাযথভাবে দাঁড়ানো যায়, তাহলে জনগণ, আমার বিশ্বাস যে ভোটের মাঠে জনগণ আমাদেরকে ফেলে যাবে না। আমি তো এটা মনে করি, কেউ যদি ইসলামের পরিপূর্ণ আদর্শ যদি লালন করে, ধারণ করে এবং সেটাকে বাস্তবে প্রয়োগ করে, তাহলে রাজনীতির মাঠে তাকে হারানো কঠিন হবে। এবার সে পিতা পুত্র হোক, এক পরিবারের 3 জন হোক, 2 জন হোক, 5 জন হোক, বাকি এটা একটা প্রভাব থাকে। এক পরিবার একাধিক ব্যক্তি থাকলে রাজনৈতিকভাবে উঠে আসাটা একটু কঠিন হয়, একটা প্রভাব থাকে। এই প্রশ্ন সবখানেই হয়, বিশেষ করে প্রতিপক্ষরা অপপ্রচার চালায়, বিভিন্ন বিষয় করে, এটা একটু কঠিন বিষয়, এটা ঠিক আছে। জি, অনেক অনেক ধন্যবাদ। জবাবটা কাজের মাধ্যমে দিতে হয় আর কি। জি জি জি, অনেক ধন্যবাদ। আমরা কিছু কমেন্টস পড়ে নিব, একটু যদি আমাদেরকে আমাদের প্রিয় অতিথিরা, সম্মানিত অতিথিরা যদি আমাদেরকে সময় দিত। আমরা দেখছিলাম এমডি উবাইদুল্লাহ লিখেছেন, হুজুরের উপস্থাপনা খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ। এরপরে আমাদের সঙ্গে যুক্ত আছেন মেহেদী হাসান জাবের, তিনি লিখেছেন জেলা কমিটি হুজুরের প্রতি কি কি অসৎ আচরণ করেছে তা জানতে চাই। আসলে হুজুর যদি এটা সঙ্গত মনে করতে, আমার মনে হয় তিনি নিজে থেকেই বলতো, যেহেতু তিনি বলেন নাই সেই বিষয়গুলো আমরা উঠিয়ে না নাই ভালো। এরপরে এমডি উবাইদুল্লাহ লিখেছেন হুজুরের উপস্থাপনা ভালো লাগলো। সাদ্দাম হুসাইন লিখেছেন খালেদ সাইফুল্লাহ সাহেবের কাছ থেকে জানতে ইচ্ছা করছে তিনি সঠিক পথে থাকার কারণে কি পরিমাণ বাধার সম্মুখীন হয়, এ বিষয়ে কিছু বলতে চাই। আচ্ছা, ঠিক আছে, আমরা হুজুরকে এই প্রশ্নটা করব। এছাড়া হাবিব মোহাম্মদ লিখেছেন তার রাজনৈতিক জীবনী ও সংগ্রাম বিষয়ে শিক্ষণীয় কিছু প্রশ্ন। যে আমরা শিক্ষণীয় কিছু প্রশ্ন ইনশাল্লাহ আমরা নোট রাখছি, আমরা শিক্ষণীয় কিছু প্রশ্ন আমরা ইনশাল্লাহ করব। আমাদের সঙ্গে ইসমাইল বিন আব্দুল হাকিম, তিনি লিখেছেন চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে, পশ্চিম জেলা সাধারণ সম্পাদক, ধন্যবাদ আপনাকে। আমিনুল ইসলাম মামুন, তিনি লিখেছেন আউল ইসলাম সম্মত পানির মধ্যে গোল পানিদার, ধন্যবাদ আপনাকে। মাহমুদুল হাসান লিখেছেন আলহামদুলিল্লাহ, খালেদ সাইফুল্লাহ হুজুর জিন্দাবাদ। শাহাদাত হোসেন লিখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাবেক কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে ছিলেন, কিন্তু একবারও উপস্থাপক নুরুল্লাহ হাফিজুল্লাহ নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব একবারও ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্মান দেখে কথা বলেনি। আচ্ছা, এমডি, আমরা আর কিছু
আহ, জিয়াউদ্দিন আমাদের সঙ্গে যুক্ত আছেন রিয়াদ হালদার, এছাড়া যুক্ত আছেন শেখ মোহাম্মদ আব্দুল মান্নান, এছাড়া যুক্ত আছেন মুফতি নোমান বিন তাহের, HM নাসির যুক্ত আছেন আমাদের সঙ্গে রাশেদ খান, শহীদুল্লাহ যুক্ত আছেন, শেখ মোহাম্মদ আব্দুল মান্নান আমাদের সঙ্গে যুক্ত আছেন, রাশেদ খান যুক্ত আছেন, আশরাফ আলী হাতিউবি যুক্ত আছেন, MD ইউসুফ আলী আমাদের সঙ্গে যুক্ত আছেন, এছাড়া যুক্ত আছেন MD আতাউর রহমান, এছাড়া মোহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ যুক্ত আছেন, মুক্তার হোসেন যুক্ত আছেন, আরো অনেকে আমাদের সঙ্গে ধীরে ধীরে যুক্ত হচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ। আমি চলে যাব মাওলানা খালেদ সাইফুল্লাহ হাফিজাউল্লাহর কাছে একটি প্রশ্ন নিয়ে। মোহতারাম, আমি আপনার কাছে একটু জানতে চাই যে আমরা দেখি সাধারণত আলেমরা যখন নির্বাচনে যায় তারা যথেষ্ট পরিমাণ ভোট পায় না, কাঙ্ক্ষিত ভোট পায় না। বিশেষ করে আমি যদি বলি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামী যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় নির্বাচন করেছে তাদের কাউকে আমরা সংসদে সাধারণত দেখতে পাই না। এই গত কয়েক টার্মে বা 2008-এর পর থেকে এই পর্যন্ত আমরা দেখতে পাইনি। এছাড়াও বিভিন্ন নির্বাচনে আমরা আলেমদেরকে অনেক সময় দেখি ভোট একেবারে কম পায় বা পাই না। এর কারণ কি? আলেমদের এই ভোটের নির্বাচনে পিছিয়ে থাকার কারণ কি? এটা যদি আপনি একটু বলতেন। এটা সবচেয়ে বড় কারণ হলো আসলে মানুষ যে কোনো একটা কাজ করুক, সেই কাজের চাহিদা অনুযায়ী যদি নাকি সময় ব্যয় না করে, গুরুত্ব না দেয়, তাহলে সফলতা পাওয়া যায় না। ওলামা একরাম সত্যিকার অংশে সত্যিকার করে না। রাজনীতি করার জন্য যে সময় দেওয়া দরকার, জনগণের পাশে থাকা দরকার, সেটা দেখা যায় না। তো উপস্থিত শুধু হঠাৎ করে নির্বাচনে আসলে তো আর তারপরে জনগণের কাছ থেকে ভোট পাওয়া যাবে না। আমি ইতিপূর্বে 2006 সালে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। এক সপ্তাহ আগে নির্বাচন, তারপরে বন্ধ হয়ে গেল। এরপরে 2008 সালেও আমি সংসদ নির্বাচন করেছিলাম। 2011 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচন করে আমি পরাজিত হয়েছি। এরপরে 2016 সালে আমি বিজয়ী হয়েছি। এরপরে দুইবার আমি নির্বাচিত হলাম। তো রাজনীতির ময়দানে মাঠে থাকতে হবে, কাজ করতে হবে। দড়ি মাছ নাচুই পানি হলেও তো তারপর আর সফলতা আসবেন। জি জি, অনেক অনেক ধন্যবাদ হুজুর। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনি হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির জামাতা এবং আপনি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে দেখেছেন, কাছ থেকে দেখেছেন। ভোটের মাঠে হাফিজ হুজুর রাহিমাউল্লাহকে আমরা দেখেছি যে উনি প্রেসিডেন্ট নির্বাচনও করেছেন। তো আপনাকে আমরা রাজনৈতিক অঙ্গনে কোথায় দেখতে পাবো? আপনি নিজেকে আমাদের দেশীয় রাজনীতিতে নিজেকে কোথায় দেখতে চান? আপনার টার্গেট কি? আমার টার্গেট হলো দেশকে ঘুষ দুর্নীতি মুক্ত করা। এর জন্য আমি প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছি, এখন এবার উপজেলা নির্বাচন। জি হুজুর, আমরা আবার যদি একটু কথাটা বলতেন, আমরা শুনতে পাচ্ছিলাম। কারণ ঘুষ দুর্নীতির বিরুদ্ধে জোরালোভাবে বক্তব্য রাখা, কথা বলার জায়গায় হলো সংসদ। সংসদের বাইরে থেকে একজন লোক ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কতটুকু কি করতে পারবে? আমি উপজেলার দায়িত্ব নেওয়ার পরে দেখবো আমার তারপরে সফলতা কতটুকু এবং সফলতার পথে বাধা কি কি, এটা আমি দেখবো। পরবর্তী আল্লাহ পাক আমাকে হায়াতে যদি বাঁচায় রাখেন, আমি রাজনীতির ময়দানে থাকবো, আছে ইনশাআল্লাহ। জি হুজুর, অনেকে আপনাকে আদর্শ হিসাবে মানে। তরুণ অনেক রাজনীতিবিদ আলেম যারা রাজনীতিতে আসতে চাচ্ছে, আমরা দেখেছি এই উপজেলা পরিষদ নির্বাচনেও বেশ কয়েকজন তরুণ আলেম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত সপ্তাহে আমরা লাইভে যুক্ত করেছি ফরিদপুর নগর কান্দার ইউপি চেয়ারম্যানকে। তাছাড়া বাহুবলে আমরা আলেম চেয়ারম্যান দেখেছি। তাছাড়া এর আগেও আমরা বেশ কয়েকজন আলেমকে চেয়ারম্যান নির্বাচিত হতে দেখেছি। অনেক তরুণরা রাজনীতিতে আসতে চাচ্ছে, আলেম তরুণরা। তাদের জন্য আপনি উপদেশ হিসাবে কি বলবেন? আপনার রাজনৈতিক স্ট্রাগল, কঠিন একটা জীবনযাপন, অনেক চড়াই উৎরাই আপনি এই অবস্থানে এসেছেন, তাদের জন্য আপনি উপদেশ স্বরূপ কি বলবেন? আমি তাদের জন্য এটাই বলবো যে সবচাইতে একজন প্রধান হলো তাকওয়া। যে একটা লোক তাকওয়ার জিন্দেগি যাপন করে, গুণামুক্ত জীবন যাপন করে, নিজকে দুর্নীতি মুক্ত রাখে, তাহলে জনগণ তাকে গ্রহণ করতে দ্বিধা করবে না। এটার প্রভাব জনগণের উপরে পড়বে। জি
জি হুজুর, আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে আপনার রাজনৈতিক এই ক্যারিয়ারে কেমন স্ট্রাগল করে আপনি এসেছেন এতটুকু, কোন কোন বাধার সম্মুখীন হয়েছিলেন, যদি অল্প সংক্ষেপে যদি আমাদেরকে একটু বলতেন, আপনি একেবারে রাজনৈতিক ক্যারিয়ার শুরু থেকে নিয়ে আজকের উপজেলা পরিষদ চেয়ারম্যান হওয়া আগ পর্যন্ত। তো বলবো, আমি আমার রাজনৈতিক জীবনে শুধু এইবারেই নির্বাচন করতে গিয়ে বাধার সম্মুখীন যেটা হলাম, যে আমার দল নির্বাচন বয়কট করলো, আর আমি ছাড়া অন্য কোনো প্রতিবন্ধকতা আমি দেখি নাই, পাইনি। আচ্ছা হুজুর, আপনি বলছিলেন যে আপনার দলের জেলা কমিটি বা থানা কমিটি আপনাকে বেশ রূঢ় আচরণ করেছে আপনার সঙ্গে, তাদের প্রতি আপনার কোনো রাগ আছে কিনা, অথবা তাদের প্রতি আপনার কোনো বিরাগ আছে কিনা, যদি একটু বলতেন। তো খুব ক্ষোভ তো অবশ্যই আছে, কারণ যেখানে আমার কেন্দ্রীয় কমিটি নীরব ছিল আমার ব্যাপারে, সেখানে তারা আমার 4 জন সহকর্মীকে, যারা উপজেলার দায়িত্বে ছিল, সেক্রেটারি, সভাপতি বা অন্য ইয়েতে, 4 জন কর্মীকে তারা বহিষ্কার করেছে। এবং নির্বাচনের কাজে আমি আমার ইসলামী আন্দোলন কর্মীদের ভিতরে শতকরা 5 জনকেও আমি পাইনি। এমনকি এজেন্ট দিতেও আমাদেরকে কষ্ট হয়েছে, বিভিন্ন বিভিন্ন দিক থেকে লোককে তারপরে ইয়ে করে আমরা এজেন্ট দিতে হয়েছে, আমাদের দলীয় কর্মীদেরকে আমরা পাইনি। জি, অনেক অনেক শুক্রিয়া। লম্বা সময় হুজুর আমাদের সঙ্গে যুক্ত ছিলেন লাইভে। আপনার ছেলে আমাদের সঙ্গে মাওলানা নুরুল্লাহ হাফিজাউল্লাহ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আমি একটু সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো, আমরা লাইভের একেবারে শেষ দিকে চলে এসেছি, আমি একটু সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো যে সাধারণত আমরা বিভিন্ন নেতাদেরকে দেখি তারা নির্বাচনের আগে অনেক ইশতেহার ঘোষণা করে, এর মধ্যে অনেক রংচং মাখিয়ে রাজনৈতিক ওয়াদা দেয়, যেগুলোর কোনো বাস্তবতা আমরা পরবর্তীতে দেখতে পাই না। নিশ্চয়ই আপনি যেহেতু একজন আলেম এবং সফল সাবেক ইউপি চেয়ারম্যান, আপনার রাজনৈতিক ইশতেহারটা ওইরকম ছিল না। সাধারণত অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের থেকে আপনার নির্বাচনী ইশতেহারটা কেমন ছিল, এবং আপনি যে ইশতেহার ঘোষণা করেছেন সেই ইশতেহার বাস্তবায়নের জন্য আপনি কিভাবে কাজ করবেন? আমার কাছে আপনার জানতে চাওয়া, আপনি আপনার রাজনৈতিক ইশতেহারটা অন্যান্যদের থেকে কেমন ভিন্ন ছিল, এবং সেটা সফল করার জন্য আপনি কিভাবে কাজ করে যাবেন, যদি একটু বলতেন। হ্যাঁ, আমার রাজনৈতিক ইশতেহার, আমাকে জিজ্ঞাসা করছেন না নুরুল্লাহকে? জি জি, আপনাকে জিজ্ঞেস করেছি, আপনাকে। না না, হ্যাঁ 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 হ্যাঁ, আমার রাজনৈতিক ইশতেহার এটাই ছিল। অন্যান্য প্রতিদ্বন্দ্বী যারা, তারা কেবল উন্নয়নের কথা বলতো, রাস্তাঘাট বিভিন্ন উন্নয়নের কথা বলছে। আমি বলছি উন্নয়নের পথে বাধা হলো ঘুষ দুর্নীতি। আমি বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে ঘুষ দুর্নীতি মুক্ত একটা উপজেলা উপহার দিতে চাই। তো এই জন্য আমি আমার এই টার্গেটকে সামনে নিয়েই আমি যখন উপজেলার দায়িত্ব নিব, তখন উপজেলার ম্যানুয়াল, অর্থাৎ রাষ্ট্রীয় আইন এবং শরীয়তের আইন, এই দুইটাকে সামনে রেখে ইনশাআল্লাহ আমি ঘুষ দুর্নীতি মুক্ত একটা উপজেলা পরিষদ গঠন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক অনেক শুকরিয়া হুজুর, ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নুরুল্লাহ ভাই, আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আপনাকেও ধন্যবাদ। নুরুল্লাহ ভাই, সর্বশেষ আপনার যদি কোনো কিছু বলার থাকে। ধন্যবাদ আপনাকে লাবিব ভাই। আসলে বলার যেটা, সেটা হলো আমরা তো অনেক ময়দানে কাজ করি, ওলামায়ে মাদ্রাসা, দাওয়াত, তাবলীগ, আমাদের ওলামায়ে কেরাম এখন মাশাআল্লাহ অনেকে ব্যবসার সাথেও যুক্ত আছেন, সাংবাদিকতা, লেখালেখি, বিভিন্ন কাজে আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে কেরাম। কিন্তু রাজনীতিটাকে আমার মনে হয় না যে বিগত সময়ে ওলামায়ে কেরাম মূল পেশা হিসাবে, মূল কাজ হিসাবে নিয়েছেন, আমার মনে হয় না। যারাই করেছেন, রাজনীতির সাথে ছিলেন, শিক্ষকতার পাশাপাশি, ওয়াজের পাশাপাশি, অন্যান্য কাজের পাশাপাশি এটাকে সাইডে রেখেছি। কিন্তু এটাকেই জীবনের মূল কর্ম হিসেবে ওলামায়ে কেরাম নিয়েছেন আমি খুব একটা দেখতেছি না। এমনকি বর্তমানেও যারা রাজনীতির সাথে যুক্ত আছেন, আমাদের বড় দলগুলো যারা আছে, তারাও আমার মনে হয় যে রাজনীতির চেয়ে তাদের ওয়াজ মাহফিল গুলোকে বেশি প্রাধান্য দেন, অন্যান্য বিষয়গুলোকে বেশি প্রাধান্য দেন। আমার এখনো মনে হয় যারা মাঠ কাঁপাচ্ছেন তারাও। তো আসলে রাজনীতি করতে হলে হুজুর যেটা বলেছেন যে জনগণকে সময় দিতে হয়, জনগণের পাশে থাকতে হয়, জনগণের অনুভূতি বুঝতে হয়। এই অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি আসলে দলীয় রাজনীতিটা করি না কেন। তো এক নম্বরে আমি মনে করি যে গণতান্ত্রিক যে সিস্টেমটা, এই সিস্টেমে এসে আসলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে পারবো, আমাদের এই কথাটা মূলত এটা অলিক কথা হয়ে যায়।
গণতান্ত্রিক এই পন্থায় এসে গণতন্ত্রের এই সিস্টেমের ভিতরে বসে আমি পরিপূর্ণ ইসলামী হুকুমত কায়েম করতে পারবো, এই ওয়াদাটা আমার মনে হয় না জনগণকে আমাদের দেওয়া উচিত। আমাদেরকে এইভাবে বলা উচিত যে অন্তত আমরা যে সিস্টেমটার ভিতরে আছি, এই সিস্টেমটার ভিতর থেকে আমরা যতটুকু পারি, যতটুকু যেভাবে পারি আমরা এটা থেকে দুর্নীতিটাকে, অসৎ যে কাজগুলো আছে এগুলোকে আমরা কমিয়ে আনতে চেষ্টা করব। কিন্তু আমাদের যে সংবিধান, আমাদের যে অবস্থান, দেশের যে অবস্থান, এই অবস্থানের থেকে 100% ইসলামী হুকুমত কায়েম করা আসলেই সম্ভব না। আর এই গণতান্ত্রিক পন্থায় যদি রাজনীতিটা করতেই হয়, আমার যেটা ধারণা সেটা গণতান্ত্রিক সিস্টেমই করা উচিত। এবং ইসলামী নাম নিয়ে যদি আমরা জনগণের, ইসলামী নামটা যদি না নিয়ে আমরা জনগণের যে সমস্ত প্রয়োজন, যে সমস্ত দরকার, যে সমস্ত এই বিষয়গুলোকে নিয়ে যদি আমরা সরবার সোচ্চার হতাম, তাহলে আমাদের এই রাজনীতিগুলো আরো অনেক এগিয়ে যেত। আমাদের মনে করেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস বাংলাদেশ, এই নামগুলোর কারণে অনেক মানুষ ভয়ে আমাদের থেকে দূরে চলে যায়। মনে করে যে এরা যদি ক্ষমতায় আসে, এরা আমাদেরকে ধরে ধরে নামাজ পড়াবে, এরা আমাদেরকে দাড়ি রাখতে বাধ্য করবে, এরা ইয়া করবে। অনেকেই ওলামা ইকরামকে মহব্বত করে, ভালোবাসে, ঠিক আছে, কিন্তু ভোটের ময়দানে তাদেরকে পাওয়া যায় না। তো এরদোয়ান যেভাবে তুরস্কের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করেছেন, আমরা ইসলামী দল যারা করতেছি আমরাও যদি জনগণের পাশে ওভাবে আসতে পারতাম, তো মানুষ তো আমরাই থাকতাম। আমরা যদি ব্যক্তিরা সৎ থাকি, ব্যক্তিরা যদি ন্যায় নিষ্ঠার সাথে আমরা যদি কাজ করি, তাহলে তো পরিবর্তনটা অবশ্যই হতো। এটা আমার মনে হয় যে একটা বড় গ্যাপ আমাদের জনগণের সাথে। আর জনগণের পাশে যদি আমরা জনগণের শুধু মৌসুমী ভাবে যদি না দাঁড়িয়ে সারা বছর যদি আমরা তাদের খোঁজ খবর নেই, খোঁজ খবর রাখি, তাদের বিপদ আপদে পাশে থাকি, আসুন্নাহ ফাউন্ডেশন যেটা করতেছে, যদি অরাজনৈতিক ভাবে করতেছে, আমরাও যদি রাজনৈতিক দলগুলো যদি এভাবে যদি এগিয়ে আসে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি অন্তত 100% না হোক 50%, 40% আমাদের নেতাকর্মীরাও যদি এটাকে মূল কাজ হিসাবে নেয়, ব্যবসা বাণিজ্য, শিক্ষকতা, ওয়াজ মাহফিল এগুলোকে যদি পাশাপাশি কাজ হিসাবে নেয়, তাহলে আমরা মনে হয় এই অঙ্গনে আরো অনেক এগিয়ে যেতে পারবো। আর আমরা আমাদের আদর্শটাকে যদি ধরে রাখতে পারি, দেখাতে পারি সাধারণ মানুষকে, সাধারণ মানুষ তো আমাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার আমি কোনো কারণ দেখি না। শেষ, আপনাদেরকে ধন্যবাদ। আচ্ছা, আমি একটু সময় দিয়েছেন, একটু যদি আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন তরুণদের রাজনীতিতে যুক্ত হওয়া, আলেমদের রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়টি, আপনি কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা আপনার এলাকায় তরুণদের মাঝে রাজনৈতিক সচেতনতা তৈরি করা, রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া, আপনি ব্যক্তিগতভাবে কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা বা আপনার কোনো প্ল্যানে আছে কিনা যদি একটু বলতেন। না, যারা রাজনীতির ব্যাপারে আগ্রহী, যে সে যেই দলেরই হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, অন্য যেই হোক, আমি তাদেরকে একটা কথা বলি, এটা কথা বলি যে সততার সাথে কাজ করো, দেশকে ভালোবেসে কাজ করো। আজকে তো বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসাটা তো হলো রাজনীতি। রাজনীতি মানেই টাকা কামানো, রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া। এখন রাজনীতি থেকে সবাই দৌড়াচ্ছে সেটা। এখন আমরা যদি এদের মধ্যে সে আদর্শটা ছড়িয়ে দিতে পারি, এবার সে আদর্শ ধারণ করে সে যে পথে উঠে আসুক, যদি সে সৎ হয়, যদি সে তাকওয়াবান হয়, যদি সে খোদাবিরু হয়, তাহলে তার দ্বারা কাজ হবে, আমি সেটা বিশ্বাস করি এবং সেই চেষ্টাটা আমরা করি এলাকাতে। অনেক ধন্যবাদ আপনার কাছে। ছোট্ট করে আমি আরেকটু জানতে চাই, সামনে আপনার নির্বাচন, আপনি সম্ভবত ইউপি চেয়ারম্যান নির্বাচনও করবেন, যেখানে আপনি বর্তমানে ভারপ্রাপ্ত দায়িত্বে আছেন। ওই নির্বাচনে বিজয়ের জন্য আপনি কিভাবে কাজ করছেন এলাকার মাঝে, মানুষের মাঝে প্রচারণা অথবা সার্বিকভাবে ভোট পাওয়ার জন্য আপনি কিভাবে কাজ করছেন, কিভাবে রাজনৈতিক আপনি দেখেন? আগামী আমার ইউপি নির্বাচনে আমার যিনি সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন, তিনি বিগত 2 নির্বাচনে হুজুরের কাছে পরাজিত হয়েছেন। তার আগে তিনি আমাদের এখানে চেয়ারম্যান ছিলেন 2011 থেকে 2016 পর্যন্ত। তো সাধারণ মানুষ সবসময় আমাকে এসে বলে যে উনি অলরেডি মাঠে নেমে গেছেন, মানুষের হাত ধরতেছেন, পা ধরতেছেন, যতক্ষণ পর্যন্ত মানুষ তাকে ভোট দিবে না বলতেছে ততক্ষণ পর্যন্ত তার পা ধরে রাখতেছেন, হাত ধরে রাখতেছেন। আমাকে বলতেছে যে হুজুর আপনি মানুষের হাত পা ধরেন না কেন, মানুষের কাছে যান না কেন? তা আমি বললাম দেখেন ভাইজান, আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। মানুষ আমাকে এখানে প্যানেল চেয়ারম্যান হিসেবে 2 বছর 2.5 বছর দেখেছে এবং আলহামদুলিল্লাহ আমি 2-2.5 বছর কাজ করতে পেরেছি মেম্বার হিসেবে এবং প্যানেল চেয়ারম্যান হিসেবে। আমার এই কাজ দেখে যদি মানুষের মনে হয় যে আমি আগামীতে চেয়ারম্যানের উপযুক্ত, মানুষ আমাকে ভোট দিবে, আমি কেন হাত পা ধরতে যাব? হাত পা তো তারা ধরবে যারা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার দাপট দেখে মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, মানুষের অর্থ আত্মসাৎ করে, তারা নির্বাচন আসলে মানুষের হাত পা ধরবে। আমি তো মনে করি যারা কাজ করে তারা তো নির্বাচন আসলে শাহিনশার মতো বসে থাকবে, জনগণ তাদের প্রয়োজনে তাদেরকে খুঁজে নিবে। এই কথা বললে অনেকে হাসে। আমি বলি না ভাই, আমি নির্বাচনের সময় আপনাদের হাত পা ধরতে আমি রাজি না, নির্বাচনের সময় আপনাদের কাছে ভোট চাইতেও আমি রাজি না। ফর্মালিটি হিসেবে যতটুকু করা, যতটুকু বলার ততটুকু তো আমি যাব, কিন্তু এটার জন্য আলাদা করা। আমি কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই যে আমি এখানে থাকতে এসেছি, জনগণের পাশে দাঁড়াতে এসেছি এবং আলহামদুলিল্লাহ আমি মেম্বার হিসেবে 2 বছর 2.5 বছর ছিলাম, প্যানেল চেয়ারম্যান হিসেবে ছিলাম।
মানুষ আমাকে দেখেছে, একজন চেয়ারম্যানের সন্তান হিসেবে দেখেছে, আমাকে প্যানেল চেয়ারম্যান হিসেবে দেখেছে, মেম্বার হিসেবে দেখেছে। মানুষ আমার কাজ দিয়ে আমাকে মূল্যায়ন করবে, আমি সেটা চাই চরকাদিরা জনগণের কাছে। তারা যদি আমার কাজ আমাকে উপযুক্ত মনে করে নির্বাচিত করবে। জি, অনেক ধন্যবাদ। আপনার বাবার একটা স্বপ্ন আমরা যেটা শুনছিলাম যে আসলে সামাজিক পরিবর্তন বা বিভিন্ন আমাদের দাবি দেওয়া অথবা কথাগুলো যদি আমি রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চাই বা রাষ্ট্রীয়ভাবে একটু নাড়া দিতে চাই বা রাষ্ট্রের কাছে পৌঁছাতে চাই, তাহলে সবচেয়ে বড় মাধ্যম হলো সংসদে যাওয়া। আপনার বাবার সম্ভবত প্ল্যানও আছে সামনে সংসদ নির্বাচন করা। আপনার বাবা যদি সামনে সংসদ নির্বাচন করে, ওনার নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? আপনি স্বাভাবিকভাবে এলাকায় যতটুকু ঘুরেছেন অথবা দেখেছেন, আমরা ওনাকে একজন আলেম রাজনীতিবিদ হিসাবে সংসদের সামনে দেখতে পারবো কিনার সম্ভাবনা কত পার্সেন্ট যদি নির্বাচনে অংশগ্রহণ করে? দেখেন, আমার বাবা 2016 সালে ইউপি চেয়ারম্যান হয়েছেন, 2021 ইউপি চেয়ারম্যান হয়েছেন, এখন এসে উপজেলা চেয়ারম্যান হয়েছেন। উনি যখন নির্বাচন করেছেন, যারা মাঠে আছেন তাদের সবার কাছে উনার সম্ভাবনা শূন্য ছিল। এখনো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তখন একটু নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। তো হুজুর যখনই নির্বাচন করেছেন, হুজুরের প্রতিপক্ষরা কিন্তু হুজুরকে সিরিয়ালও রাখেনি, 4 নম্বরে 5 নম্বরে, পিছন থেকে 1 নম্বরে 2 নম্বরে রাখতেন। কিন্তু আমরা যেটা দেখেছি যে বাহ্যিক উপকরণ না থাকা সত্ত্বেও, বাহ্যিক ভাবে আমাদের সেই পরিমাণ টাকা পয়সা, মানুষ, জনবল সেগুলো না থাকা সত্ত্বেও আলহামদুলিল্লাহ হুজুরকে আল্লাহ তাআলা গত 3টি নির্বাচনে পরপর ভাবে নির্বাচিত করেছেন। এবং আমরা যেটা মনে করি যে এই হুজুর নির্বাচিত হওয়ার পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা ভূমিকা রেখেছে সেটা হলো আল্লাহর উপর হুজুরের ভরসা এবং হুজুরের তাকওয়া। তো এই বিষয়টাকে আমি বলবো যে সামনে সংসদ নির্বাচনেও আমাদের পারিপার্শ্বিক ভাবে, রাজনৈতিক ভাবে যে যেটাই বলুক, আমি মনে করি যে হুজুরের সম্ভাবনা সবসময় 50% উপরে থাকবে, নিচে নামবে না ইনশাআল্লাহ। হুজুর যেই নির্বাচনে অংশগ্রহণ করুক। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এলাকাবাসীর উপরে আপনাদের এতটা আস্থা আছে, সেজন্য আমরা মনে করছি আপনাদের সেই পরিমাণ কাজ আছে, সেজন্য আপনারা এই আস্থাটা প্রকাশ করতে পারছেন। না হলে তো এটা সাহসেরও বিষয় যে এত বড় একটা আস্থা প্রকাশ করা। আমরা একেবারে লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি। বর্ষিয়ান আলেম রাজনীতিবিদ মাওলানা খালেদ সাইফুল্লাহ হাফিজাউল্লাহ, নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে আছেন। হুজুর আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি। হুজুর, সর্বশেষ আপনার কাছে একটু জানতে চাইবো যে বাংলাদেশের মানুষের জন্য সর্বোপরি আপনার উপজেলার জনগণের জন্য আপনার সর্বশেষ বাণী কি থাকবে বা বার্তা কি থাকবে? সর্বশেষ যদি আপনি আওয়ার ইসলামের মাধ্যমে তাদের কাছে কোনো কিছু বলতে চান। জনগণের প্রতি আমার, তারপরে জনগণের প্রতি আমার আশা থাকবে যে শুধুমাত্র আমি উপজেলা চেয়ারম্যান হিসাবে দুর্নীতি তাদের পাওনা বুঝে নেওয়া। যেমন একটা ইউনিয়নের জন্য বরাদ্দ কত, ইয়ার তাবিকা বিভিন্ন পর্যায়ের বরাদ্দ কত আসছে, সেটা কত পার্সেন্ট কাজে লাগছে, বাকিগুলো কাজে লাগলে না কেন, জনগণের ভিতরে সচেতনতার অভাব রয়েছে। জনগণ যদি সচেতন হয় তাহলে অনেকাংশে দুর্নীতি কমে আসবে বলে আমি আশা করি। আপনি অনেক সময় অসুস্থ হয়ে পড়েন বয়সের কারণে, অনেক সময় আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুক, নিরাপদ রাখুক। জনগণের যে সেবা আপনি করে যাচ্ছেন, আপনার এই সেবা দানের প্রক্রিয়া অব্যাহত থাকুক। মানুষের দোয়া আপনার সঙ্গে আছে। আপনি করোনাকালীন সময়ে যেভাবে মাথায় করে চালের বস্তা নিয়ে, খাবার নিয়ে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, সেই ছবি আমরা অনলাইনে দেখেছি। একজন বর্ষিয়ান আলেম হিসেবে আপনি যেভাবে রাজনীতি করে যাচ্ছেন, আপনার দিন দিন উন্নতি হোক। আপনার মাধ্যমে আমাদের বাংলাদেশের রাজনীতির সূত্র চর্চা বিকশিত হোক, মানুষ, তরুণ আলেমরা রাজনীতিতে জড়াক এবং শুদ্ধ রাজনীতির চর্চা হোক। আপনার ছেলের জন্য শুভকামনা, তার নির্বাচন সামনে, তার মাধ্যমেও এলাকাবাসী ভালো কিছু পাক। আমাদের সঙ্গে আপনি যুক্ত ছিলেন। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, দেখছিলেন আওয়ার ইসলাম সংলাপ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সঙ্গে ছিলাম আমি কাউসার লাবিব। পুরোটা সময় জুড়ে দীর্ঘ 50 মিনিট আমাদের সঙ্গে আপনারা ছিলেন, ভালোবাসা দেখিয়েছেন, কমেন্টস আপনাদের বিভিন্ন প্রশ্ন করেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কথা হবে, দেখা হবে আগামী বৃহস্পতিবার নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত মুসলিম বিশ্বের সর্বশেষ সংবাদ জানার জন্য আওয়ার ইসলামের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।